ঠিক আছে, দেখো তো। জি আপু। হ্যাঁ, ওকে, হ্যাঁ, দেখো। এখানে যে প্লাসেন্টা, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্রেগন্যান্সি উইথ পিভি ব্লিডিং। হ্যাঁ, পিভি ব্লিডিং এর এটা প্রেগন্যান্সির অন্য মধ্যে। জায়গা থেকে পড়তে বলছিলাম না আপু? না, এর অনুযায়ী পড়তে বই নেই এখানে। এই এই কোয়েশ্চেনটা পড়বা, যে ডি নাম্বার যে কোয়েশ্চেনটা, যে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে চয়েস অফ অ্যানেস্থেসিয়া কি এবং ওয়াই, এবং ওখানে অপশন বি ডিটেলে লেখা আছে। এটা একবার পড়লেই হবে কত আপনার। নম্বর পেজ? এটা হচ্ছে 279। 279। 79 বি নাম্বারটা ক্লিনিক্যাল হ্যাঁ, এক্সামিনেশন। ডি ডি ডি, নিচের আচ্ছা, কোশ্চেনটা। পাইছি পাইছি ডি, পাইছি। cause of anesthesia of this patient and why। এটা একবার পড়লে পারবে, এটা খুব বেশি একদম ইম্পর্টেন্ট না, জাস্ট নিজের জানার বোঝার জন্য। তারপর পাশেটা দেখো, রিসাসিটেশন প্রিন্সিপাল ফর পিপিএইচ। এটা লাগবে, এটা লাগবে হচ্ছে সেম একই অর্থে, যে আমাদের দুটা দেখবা পরে কিছুটা একদম সেম সেম জিনিসই লিখছো। হ্যাঁ, কিন্তু জাস্ট একটা রিডিং দিয়ে নাও নিজে একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এরপর দেখো নিচে আছে এইচ এ, হোয়াট আর দ্য আফটার ইফেক্ট অফ 10 ইউনিট অফ ব্লাড ট্রান্সফিউশন উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। তাহলে শর্ট পিরিয়ডের মধ্যে আমি যদি ব্লাড দিতে চাচ্ছি তখন কি হবে, এটা হচ্ছে তোমার পাশে লিখে রাখো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ওখানে লেখা আছে নিচে দেখো, আপু, যে এটা কত নাম্বার? 279? 282 পেজে চলে আসছি। আচ্ছা আচ্ছা। 282 পেজে আসছি। প্রিন্সিপাল অফ বলছে অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট অফ পোস্টপার্টাম হেমোরেজ, তাই তো? হ্যাঁ, প্রিন্সিপাল অফ, হ্যাঁ, রিসাসিটেশন প্রিন্সিপালস ফর পিপিএইচ। একটু দাঁড়া আম্মা ফোন দিচ্ছি। ও, হ্যাঁ আম্মা। হ্যাঁ, ভালো। না না। হুম, না, তার একটু ব্যস্ত। কিছু বলবা এখন না পরে কথা বললে হবে? হুম, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। হ্যালো। এরপর আপু হ্যাঁ, কোনটা? এরপর হচ্ছে এরপরে তোমার, প্রিন্সিপালের। হ্যাঁ, প্রিন্সিপালের পরে হচ্ছে নিচের পেজে আসো, 282। 82 পর হচ্ছে আফটার ইফেক্ট অফ 10 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। এটা লাগবে। হ্যাঁ, এটা লাগবে হচ্ছে কারণ এটা ধরো যে কোনো কোয়েশ্চেনের ল্যাজ হিসেবে চলে আসতে পারে, যে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এটা আমাদের ইমার্জেন্সি ট্রমা বা গ্রুপ এতে, হ্যাঁ, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন যে কোনো একটা ল্যাজ ধরে আসতে পারে। এটা লাগবে, এই কোয়েশ্চেনটা লাগবে। তারপরটা হচ্ছে এটা পাশে ধরো 1 স্টার দিতে পারো। এরপর হচ্ছে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম, এটা লাগবে। সুপাইন হাইপোটেনশন সিনড্রোমে এখানে অনেক কথা লেখা আছে, এখানে এত কথা লাগবে না। হ্যাঁ, এখানে মেইনলি হচ্ছে সুপাইন হাইপোটেনশন সিনড্রোমের অপর নামগুলা কি, প্রথম প্রথম লাইনটা যে কম্প্রেশন অফ দা আইভিসি এন্ড অ্যাওর্টা বাই গ্র্যাভিডিউটেরাস, এটা কত সালে, কত উইকস এর পর থেকে হয়, জাস্ট নিচের থার্ড প্যারাতে চলে আসে, ওখানে দেখো বোল্ড করে লেখা আছে যে মেইনলি হচ্ছে এটা আমাদের, মানে যখন শুরুর দিকে থাকবে, মানে ফার্স্ট ট্রাইমাস্টার থাকবে না, সেকেন্ড ট্রাইমাস্টার থেকে সেটা আসলে শুরু হয়, মানে সুপার হাইপোটেনশন সিনড্রোমটা। আচ্ছা, তার উপর যে প্যারাটাতে যে সুপার হাইপোটেনশন সিনড্রোমের অপর নামগুলো কি কি, আউটার কেবল কম্প্রেশন বা কেবল কম্প্রেশন। এটাতে এই সিভিয়ারিটিটা কিসের উপর ডিপেন্ড করতেছে, সিভিয়ারিটি যে 4টা পয়েন্ট দিচ্ছে, পেশেন্ট পজিশন, জেস্টেশন, বিপি, আর এটা হচ্ছে ব্লকের প্রেজেন্সের উপরে। আচ্ছা, এরপরে তোমার, এরপরে পরের যে নিয়ার টার্ম উইমেন, এই প্যারাটা বাদ দাও, এটা লাগবে না। সুপাইন হাইপোটেনশন সিনড্রোমের একদম তারপরে, তারপরে প্যারাটাতে আসো, যে তোমার আইডেন্টিফিকেশন পয়েন্টটা কি, যে মানে ওই যে ইন সুপাইন পজিশন 15 to 20% প্রেগনেন্ট উইমেন এক্সপিরিয়েন্স, এত কথা বলার দরকার নাই। তুমি মানে হচ্ছে তুমি পাশে লিখে রাখো যে সুপাইন হাইপোটেনশন নামে বুঝছে যে বিপি, বিপি ফল করবে, এবং বিপি ফল করলে যা যা হয়, যে সব সিমটম অফ দা হচ্ছে প্যালোর, ডিজিনেস, লাইট হেডেডনেস, সোয়েটিং, নশিয়া, এইসব হবে। মানে আমাদের একটা হঠাৎ করে বিপি ফল করে যা যা ফিচার্স গুলো হয়, এবং এটার পাশে তারপরে নিচের প্যারাতে পাশে লিখে রাখো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বা হচ্ছে প্রিভেনশন। কি করব আমি এখানে লেফট ইউটেরাইন ডিসপ্লেসমেন্ট করতে পারি, অথবা হচ্ছে আর আরেকটা জিনিস করে কি, ওই যে ব্র্যাকেটের ভিতরে লেখা, যে লেফট ল্যাটারাল পজিশন অথবা ওয়েজ আন্ডার রাইট বাটন অথবা টিল্টিং দ্য অপারেটিং টেবিল, এটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট অথবা আমার প্রিভেনশন। যেটাই হোক না কেন, দুটাই আমি লিখতে পারি। তাহলে এটা
ভাগ ভাগ করে ছোট ছোট করে হচ্ছে মানে একদম ছোট করে নাও, যে আমি কোন কোন লাইনটা বা কোন কোন প্যারাটা আমার লাগতেছে ওটা আমি বলে দিছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপরে এরপরে আর কোনো কিছু প্যারাটা আর কিছু লাগবে না, জাস্ট আমার ম্যানেজমেন্ট পর্যন্ত মানে লিখলে এনাফ। তারপর যদি দিতে চাও যে কোনো ম্যানেজমেন্ট, ড্রাগ ম্যানেজমেন্ট করবো কিনা, সেটার জন্য হচ্ছে এই যে দেখো, তার নিচে মানে 15 to 30 ডিগ্রি নিচে লেখা আছে কি, যে and may be treated with intravenous fluid administration, oxygen and sometimes use of a vasopressor। এতটুকু এনাফ। তাহলে প্রথম আহ দুইটা প্যারা, থার্ড প্যারার শুধু বোল্ড অক্ষরটা, এরপর ফোর্থ প্যারা বাদ, ফিফথ প্যারার হচ্ছে ফিচারটা, ক্লিনিক্যাল ফিচার, শখের যেসব ফিচার লিখছে, তারপরের প্যারাটা যেখানে আমি প্রিভেনশন করব কিভাবে, এবং প্রিভেনশন প্লাস ম্যানেজমেন্ট হচ্ছে তোমার হচ্ছে ফ্লুইড দিলাম, অক্সিজেন দিলাম এবং ভ্যাসোপ্রেসার দিলাম। এই, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার সুপার হাইপোটেনশন সিনড্রোমে, মানে সুপার হাইপোটেনশন সিনড্রোম আসলে ভাবে মানে এই কোয়েশ্চেন গুলো কি, মানে কোনোটা যে আসবে বা আসবে না তার কোনো গ্যারান্টি নেই, বাট মানে এগুলো হচ্ছে বেসিক, এগুলো আসলে ভুল করার কোনো অবকাশ নাই। আচ্ছা, এরপর পিপিএইচ, পিপিএইচ থেকে অলরেডি আমরা হচ্ছে একবার পড়ে মানে দেখছি পিপিএইচ এর ম্যানেজমেন্ট, আমাদের পিপিএইচ এর এটিওলজি এত কিছু লাগবে না, ল্যাবরেটরি টেস্ট বাদ দাও, একদম সরাসরি চলে আসো। আহ আচ্ছা, রিটেন প্লাসেন্টা, রিটেন প্লাসেন্টাকে নতুন অ্যাড করছে, রিটেন প্লাসেন্টা আগের বইয়ে ছিল না, 290 নাম্বার পেজে রিটেন প্লাসেন্টার কিছু অ্যানেস্থেটিক অপশন দেখাইছে। এটা আসলে রিটেন প্লাসেন্টা তুমি বেসিক থেকে অ্যান্সার করবা, যদি এটা এটা পড়ারই দরকার নেই, এটা বেসিক থেকে অ্যান্সার করবা, যে যদি রিটেন প্লাসেন্টা আসে তাহলে তুমি সেটা কি করবা। হ্যাঁ, এটা তুমি তোমার বেসিক দিয়ে উত্তরটা পেয়ে যাবে। যদি মনে করো যে পড়ার দরকার, তাহলে তুমি জাস্ট একটা পাশে লিখে রাখো জাস্ট রিডিং। এখানে আসলে তুমি নিজেই জানো যে আমি মানে প্লাসেন্টা প্লাস পেশেন্টের অবস্থা দেখে আমি স্পাইনালে যাব না আমি জিয়ে দিব, এটা আমার মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এখানে রিটেন প্লাসেন্টা বেশি কিছু লাগবে না। এরপর আসে এএফি, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, পাশে বড় বড় করে লিখো এই হেডলাইনের পাশে, যে আহ, এটাকে বলা হয় হচ্ছে অ্যানাফাইলেক্সিস অফ প্রেগনেন্সি, এটা বড় বড় করে এখনই লিখো, ঠিক আছে? হুম। হ্যাঁ, লিখো যে অ্যানাফাইলেক্সিস অফ প্রেগনেন্সি। আচ্ছা, এখন ও আচ্ছা সঞ্জিতা, তুই এটা কি, একটু দাঁড়াও। শান্তিদা ইয়ের উপর তো কি পড়ছো, আমি তো ক্লিয়ার করছি। আমি তো একবারও পড়ি নাই, সবগুলো পড়তেছি, মেনলি স্নিপটা পড়বো ভাবছি, বুঝছো। আর স্টাইল আসলে না শুধু ওই যে 35 নম্বর যখন ইয়ে ভাই চ্যাপ্টারটা আগেই পড়ছিলাম, ওইটা একটু পড়ছি। আর আমি স্মিথ কেটে যে কয়েকটা 3 পেজ মনে হয় লাগবে, 693 থেকে 97, এই কয়টা পেজ আমি ইউরোর মধ্যে অ্যাড করে ফেলছি। হ্যালো। আর জি আপু। হুম, আচ্ছা, এখানে তোমার লিখছো অ্যানাফাইলেসিস অফ প্রেগনেন্সি। আচ্ছা, এই অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের ম্যানেজমেন্টে কিছুটা ক্রিটিক্যাল ইনসিডেন্টেও যে এম্বোলিজম আছে, পালমোনারি এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম, ওখানে এএফিও লেখা আছে কিন্তু একসাথে। আচ্ছা, ওখানে লেখা থাকলেও আমরা এএফিটা আসলে আলাদা করে পড়বো, কারণ এএফিটা খুবই ইম্পর্টেন্ট। এএফি মানে আহ, আসার মতো একটা কোয়েশ্চেন, যদি বা এএফি আমরা খুব একটা ক্লিনিক্যালি কখনোই পাই নাই। আচ্ছা, এখন দেখো এফির মধ্যে এই এখানে যে সব জিনিসগুলো লেখা আছে, এই জিনিসগুলোর মধ্যে তোমাদের কি কি দরকার আর কতটুকু বা লিখবা। প্রথমে হচ্ছে হোয়াট ইজ লিকুইড এম্বোলিজম। হ্যাঁ, ডেফিনেশনের থেকে তো তোমার এই থার্ড প্যারায় চলে আসুন, যে এপি টিপিক্যালি অকার যখন ব্রিচ অফ প্লাসেন্টাল মেমব্রেন অ্যালোয়িং অ্যামনিওটিক ফ্লুইড, ফিটাল সেল অথবা ডেব্রিস টু এন্টার দ্য ম্যাটারনাল সার্কুলেশন, বেসিকলি তখনই হয়। আচ্ছা, এখন এপি এখানে তোমার যে প্রেজেন্টেশন ক্লিনিক্যালি এখানে অনেক কিছু দেওয়া আছে, এখানে আসলে এত গুলো আমরা লিখবো না, আমরা হচ্ছে এটাকে শর্ট করে ফেলবো। প্রথমে লাইনে দেখো যে বিড়াল মেরে ফেলছে, সেটা কি সাউন্ড প্রোফাউন্ড ক্যাটাস্ট্রফিক ম্যাটারনাল কোলাপস ইউজুয়ালি ডিউরিং লেবার
অলসো ডিউরিং সিজারিয়ান সেকশন অথবা আফটার ডেলিভারি, যে কোনো সময় আমার এটা পেশেন্ট কোলাপস করবে। তাহলে কোলাপস যদি করে তাহলে পেশেন্টের কার্ডিওভাস্কুলার কি হতে পারে, মানে কার্ডিওভাস্কুলার কিছু কমপ্লিকেশন, মানে একটা পেশেন্ট কোলাপস করতেছে, তাহলে আমি সহজে মনে রাখবো। হ্যাঁ, আমার তো কঠিন করে রেজ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স মনে রাখার কোনো দরকার আমার মনেও থাকবে না। তাহলে আমি পেশেন্টটাকে চিন্তা করবো যে ক্লিনিক্যালি আমি কি পাচ্ছি, ক্লিনিক্যালি যা পাই ওই লাস্ট লাইন থেকে আমরা এটা বলবো যে লেফট হার্ট ফেলিয়ার হবে, হাইপোটেনশন, ইডিমা, এআরডিএস। আচ্ছা, তারপরে কি হবে, সেই সাথে ম্যাসিভ হেমোরেজ মে কন্ট্রিবিউট টু কার্ডিওভাস্কুলার কোলাপস এবং সিজার এন্ড আনকনশাসনেস। তাহলে বিষয় এখানে তুমি মানে যখন দাগাচ্ছ যেটা তুমি পড়বা, সেটা আন্ডারলাইন করতেছো যতটুকু সেটাই কিন্তু তুমি পড়বা, তুমি এখানে হেডিং দিয়ে অ্যান্সার করবা না। তুমি কিভাবে প্রেজেন্ট করে, তুমি জাস্ট সরাসরি লিখে দিবা যে পেশেন্টের হচ্ছে আমি বিপি কম পাচ্ছি, পেশেন্টের ব্লিডিং শুরু, ম্যাসিভ হেমোরেজ শুরু হয়েছে, পেশেন্টের হচ্ছে হার্ট ফেলিওর, পালমোনারি এডিমা, সিজার এবং আনকনশাসনেস হয়ে গেছে, শেষ। তারপরে মানে এখানে অনেক বড় করে লিখছে, এটা এফআরসির এত এত ডিটেলে দরকার নেই। আচ্ছা, ডিডি, ডিডির ক্ষেত্রে তুমি সবকিছুই রাখতে পারো, ডিডিতে কোনো হ্যালো। প্রবলেম নাই। হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ডিডির ক্ষেত্রে তুমি সবই বলবা, ডিডির কি মেকানিজমটা এখানে আমাদের, মেকানিজমটা এভাবে আমরা পড়বো না, বা প্যাথোফিজিওলজি যেটাই আছে আমরা এটা পড়বো না। এই প্যাথোফিজিওলজিটা আমি তোমাদের একটা ছবি তুলে দিব, ওই ওখানে হচ্ছে সহজ করে লিখছি, ওটা দিয়ে দিব, ওটা ওটা একটু দেখে পড়ে নিও। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে এই ম্যানেজমেন্টটাকে, আচ্ছা রিস্ক ফ্যাক্টর কি আসবে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা আছে ওটা পড়তে হবে, অ্যাডভান্সেস মাল্টিপ্যারা প্যাসেঞ্জার অ্যাডাপশন। এরপর হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। ইমিডিয়েট এই ম্যানেজমেন্টটা যখন পড়বা, এই ম্যানেজমেন্ট তুমি পাশে অ্যাড করবা হচ্ছে 27 চ্যাপ্টারের ম্যানেজমেন্টটা। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ আপু। হ্যাঁ, তো মানে বুঝতে পারছিস, মানে না বললে তো বুঝবো না ভাই। আমরা বসছি তো, মানে নেটওয়ার্কের সমস্যা করতেছে আপু। আচ্ছা, তাহলে ম্যানেজমেন্টের পাশে 27 চ্যাপ্টারের যে ম্যানেজমেন্টটা আছে, আমি পেজটা দেখে বলতেছি। এই এই যে এটা হচ্ছে 588, 588 পেজে, স্মিথের 588 পেজে। এখানে তোমার পালমোনারি এম্বোলিজম, তারপরে হচ্ছে এয়ার গ্যাস এম্বোলিজম ম্যানেজমেন্টের, হ্যাঁ, সেকেন্ডারি অ্যাকশনের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যানেজমেন্টকে আলাদা করছে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। তাহলে এইখানে যে হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ। তাহলে প্রথমত ইমিডিয়েট অ্যাকশন কিন্তু সব এম্বোলিজমের জন্য সেম হবে, সেকেন্ডারি অ্যাকশনে গিয়ে প্রত্যেকটা এম্বোলিজমের জন্য আলাদা আলাদা ম্যানেজমেন্ট হবে। ওকে হুম। সঞ্জিতা, গট ইট? জি আপু। ওকে। আচ্ছা, অ্যাপেন্ডিসেক্টমি ডিউরিং প্রেগনেন্সি, এটা আমরা ওইদিন পড়ছি না, ইয়া থেকে, হ্যাঁ ওই বলতে পারি। ডিএনবি থেকে। ডিএনবি থেকে হ্যাঁ, ডিএনবি থেকে এটা আমাদের পড়াতে। পড়ছি, হ্যাঁ, দেখা এটা যাচ্ছে। পার, আর মর্গানের কোশ্চেন একটা আছে। এটাই মর্গানের কোয়েশ্চেন, অ্যাপেন্ডিসেক্টমি ডিউরিং প্রেগনেন্সি, হুম। এটাই মর্গানের কোয়েশ্চেন। আচ্ছা, এখান থেকে দেখো, এই আমাদের যতটুকু আমার মানে যতটুকু মনে পড়ে যে অ্যাপেন্ডিসেক্টমি যে কোনো নন অবস্টেট্রিক সার্জারি ইন প্রেগনেন্সি করার সময় ফার্স্ট ট্রাইমাস্টার, না ওই দিন একটু পড়াইছিলাম তো, ফার্স্ট ট্রাইমাস্টার থার্ড ট্রাইমাস্টারে করবে না, শুধুমাত্র সেকেন্ড ট্রাইমাস্টারে করবে, পড়াইছিলাম না? হ্যাঁ আপু, পড়াইছেন এটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তবে হ্যাঁ হইলো তাহলে। পড়াইছেন। হ্যাঁ, পড়াইলে এটা হচ্ছে এখন থাকবে, বাদ থাকবে, এটা এটা নিয়ে আলোচনা করবো না। এই অ্যাপেন্ডিসেক্টমি ডিউরিং প্রেগনেন্সিতে যেটা হচ্ছে, মানে এখানে দেখো অনেক কিছু লিখছে, আমরা প্রতিটা কোয়েশ্চেন ধরে একটু যাই, যে পোটেনশিয়াল ডেট্রিমেন্টাল ইফেক্ট অফ সার্জারি অ্যানেস্থেসিয়া অন দ্য ফিটাস। তাহলে ফিটাসের উপর এফেক্টটা কিন্তু ডিএনবির মধ্যে ছিল। আচ্ছা, when is fetus most sensitive to the teratogenic influence? তাহলে ফিটাস মোস্ট সেন্সিটিভ কখন হবে, যখন আমরা ওটিগুলো আসলে করতে চাই না, ফার্স্ট ট্রাইমাস্টার এবং থার্ড ট্রাইমাস্টারের সময়। এটা তাহলে আমাদের এক কথায় উত্তর শেষ। আচ্ছা,
মানে এটা কিন্তু আমি পড়তে বলতেছি না, এটা জাস্ট জিনিসগুলো একটু শুনে রাখো। এরপর বলতেছে যে হোয়াট উড বি দ্য আইডিয়াল অ্যানেস্থেটিক টেকনিক ফর দিস পেশেন্ট। তাহলে আইডিয়াল অ্যানেস্থেটিক টেকনিক সবসময় যে প্রথম চারটা পয়েন্টের উপর ডিপেন্ড করবে, যে মায়ের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন, আর সার্জিক্যাল আর্জেন্সি, এবং আমার প্রসিডিউরটার কি নেচারের উপর আছে সেটা। হ্যাঁ, ওগুলো কিন্তু ওখানে ডিএনবি তে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে হাউ ডাজ প্রেগনেন্সি কমপ্লিকেট দ্য ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। হ্যাঁ, এবং ইজ এনি স্পেশাল মনিটরিং ইন্ডিকেটেড পেরিঅপার্টিতে। তো যদি স্পেশাল মনিটরিং বলি তাহলে আমরা কি করবো, এখানে আমরা ফিটাল ডপলার বা হচ্ছে ফিটাল হার্ট রেট মনিটর করবো। এটা হচ্ছে আমাদের এখানকার জন্য, এই কেসের জন্য স্পেশাল হবে। এরপরে কাউন্সিলিং, কখন ইলেকটিভ অপারেশন হবে, তারপর হচ্ছে রিস্ক অফ ফিটাস ডিউরিং অ্যানেস্থেসিয়া ফর দ্য মাদার অফ নন অবস্টেট্রিক সার্জারি, এগুলো কিন্তু সব ডিএনবি থেকেই আমরা পড়ে ফেলছি, অতএব এটা দরকার নাই। হাউ ক্যান রিস্ক ফর অফ দ্য ফিটাস বি মিনিমাইজ ডিউরিং ম্যাটারনাল নন অবস্টেট্রিক সার্জারি, এটা এখান থেকে একবার একটু পড়ে নিতে পারো, যে নর্মালি আমরা ফিটাসের রিস্কটা কিভাবে কমাতে পারি। ডিএনবি তে ভাবে মানে অ্যাজ আ হোল বলা আছে, এখানে একটু গুছায় বলা আছে, এই জন্য এটা এখান থেকে পড়ো যে রিফার সার্জারি, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এয়ারওয়ে এন্ড রেসপিরেটরি, আর হচ্ছে কার্ডিওভাস্কুলার। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি, যে হোয়াট অ্যাডিশনাল প্রি অ্যান্ড ইন্ট্রাঅপারেটিভ স্টেপস উড ইউ এনশিওর ফিটাল সেফটি if the mother is at 27 weeks pregnancy and undergoing non-obstetrical surgery। এটাও হচ্ছে আমার ডিএনবির কোয়েশ্চেনের হচ্ছে সামারাইজ করা আছে এখানে। তাহলে যদি বলি যে কোয়েশ্চেন আমি আর ভিতরে উত্তর দেখলাম না, যে ফিটাল সেফটি এনশিওর করার জন্য প্রথমত হচ্ছে আমাকে ফিটাসের, আমরা জানি যে অ্যানেস্থেটিক ড্রাগস এবং অ্যানেস্থেটিক গ্যাস টেরাটোজেনিক এফেক্ট তৈরি করে না। যেহেতু তৈরি করে না, তাহলে আমরা, যদিও বা তৈরি করে না, তারপরও আমরা তাদের এফেক্ট বা এক্সপোজারটা কম রাখবো, কম সময় ধরে রাখবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা থ্রু আউট দ্য প্রসিডিউর, পেরি অপারেটিভ পিরিয়ডে আমরা ফিটাল মনিটরিং করব, ফিটাল হার্ট রেট মনিটরিং করব, সেটা আমরা ফিটাল আমরা হচ্ছে ডপলার দিয়ে মনিটর করতে পারি। 3 নাম্বার হচ্ছে যে আমরা জানি যে এনএসএআই এগুলো হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে ইউজ করা উচিত না, এবং সেকেন্ড ট্রাইমেস্টারেও যতটুকু সম্ভব, মানে আমরা থ্রু আউট দ্য প্রেগনেন্সিতে চেষ্টা করি আসলে এনএসএআইটা অ্যাভয়েড করার জন্য, বা প্রেগনেন্সিতে যেসব নিষেধ থাকে আমরা সেই কাজগুলো এখানে অ্যাভয়েড করবো, আমরা কোনো এনএসএআই দিব না পেশেন্টকে অ্যাজ আ পেইন কিলার। তারপরে বলবো যে যেহেতু 27 উইকস প্রেগনেন্সি, তার মানে তাকে যখন আমি শোয়াবো তার সুপার হাইপারটেনশন সিনড্রোম হবে, তাহলে আমরা তার বেড বেডটাকে লেফট ল্যাটারাল টিল্ট করে রাখতে পারি, বা যদি সেটা পসিবল না হয় তাহলে বাটকের রাইট বাটকের নিচে ওয়েজ দিতে পারি। তা এবং হচ্ছে আমরা তার বিপিটা হচ্ছে মনিটর করতে থাকবো, যাতে তার কোনোভাবে হাইপোটেনশন ডেভেলপ না করে। সেজন্য আমরা, যদি আমরা রিজনাল রিজনাল দিই, তাহলে সেক্ষেত্রে রিজনাল দেওয়ার আগে আমরা তাকে যত হচ্ছে প্রিলোড করে নিব। এই তো, এগুলো হচ্ছে। আর নোট ওয়ার্ড দিতে একবার হচ্ছে, তাহলে এই জন্য নোট ওয়ার্ড দিতে একবার হচ্ছে পড়ে যাবে, নোট ওয়ার্ডের মধ্যে একটা টিক চিহ্ন দাও, নোট ওয়ার্ড দিতে পড়ে যাবে। প্রেগনেন্সি উইথ মাইট্রাল স্টেনোসিস, এটা হচ্ছে আসলে মূলত অবস্টেট্রিকের আসল বিষয়, যে অবস্টেট্রিক থেকে যদি কেউ কিছু পড়তে না চায়, একটা জিনিসই পড়বো, সেটা কি, সেটা হচ্ছে প্রেগনেন্সি উইথ মাইট্রাল স্টেনোসিস। এখন প্রেগনেন্সি উইথ মাইট্রাল স্টেনোসিস আমি যদি পড়তে চাই, তখন হচ্ছে প্রথমত একদম এখানে শুরু থেকে হচ্ছে ওরা শুরু করছে, দেখো মাইট্রাল স্টেনোসিস মানে ভালভের একটা ডিজিজ। এই ডিজিজের জন্য একটু 1 মিনিট হোল্ড করি। হ্যালো। হ্যাঁ, জি আপু। আচ্ছা, প্রেগনেন্সি উইথ মাইট্রাল স্টেনোসিস এর মধ্যে একটা, তোমাদের যে শীট দিছিলাম ওখানে একটা ফটোকপি আছে, তোমার ওটা একটু কষ্ট করে বের করতে পারবা? এটা হচ্ছে অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট অফ আ পেশেন্ট অফ 38 উইক প্রেগনেন্সি উইথ মাইট্রাল স্টেনোসিস ফর এলইউসিএস, এরকম একটা ইয়ে আছে। তো অনেকগুলো আছে, আপনি কোন শিটটা, এই আগের এটা শিটটাতে এটা যেটা রাইট এটা এটা করছিলাম। না, এটা একদম জাস্ট 5 পাতার একটা ছোট ইয়া।
ও মানে ওগুলোর মধ্যে না, আলাদা। আলাদা আলাদা, ওগুলোর মধ্যে না, আলাদা, এটা একদমই আলাদা ছিল। শুরুটাই কি আপনি ওটা দিয়ে? হ্যাঁ, শুরুটাই ওটা দিয়ে। কালার আমার পুরো। আচ্ছা, আইসি, একটু টাইপ করা যেত আর কি। হ্যাঁ, টাইপ করা। এখানে আবার দেখো পরের পেজে ওরা হচ্ছে উল্টা পাল্টা করছে, বুঝছো? আল্লাহ, উল্টানো আবার। উল্টা নাই। উল্টানো উল্টানো। হ্যাঁ, এটা কি ইন্ডিকেশন অফ জিএ দিয়ে শুরু হয়েছে না? না, এটা হচ্ছে ওরা পুরাটাই হচ্ছে কি প্রবলেম? থ্রি প্রবলেমস, ইয়াস, থ্রি প্রবলেম দিয়ে শুরু হয়েছে। আচ্ছা। থ্রি প্রবলেম দিয়ে শুরু হইলো, ভিতরে হচ্ছে অনেক উল্টাপাল্টা আছে। দেখো, প্রথমত লিখছে হচ্ছে, প্রথম পেজ আছে থ্রি প্রবলেম, প্রবলেম উইথ মাইট্রাল স্টেনোসিস, প্রবলেম ডিউ টু প্রেগনেন্সি, পাইছো? জি আপু, অ্যানেস্থেটিক হ্যাঁ ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট অফ 38 উইথ প্রেগন্যান্সি উইথ মেটালোস্টেনোসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখো থ্রি হ্যাঁ। প্রবলেম তো প্রথম পেজ, সেকেন্ড পেজে দেখো, সেকেন্ড পেজটা হবে লাস্ট পেজ, মানে লাস্ট পেজে চলে যাও। লাস্ট পেজে দেখো শুরু হয়েছে যে, মানে এটা অ্যাওয়েকফুলনেস, ভমিটিং, হাইপোটেনশন ডিউ টু হেমোরেজ, তারপর গোলস অফ হুম। অ্যানেস্থেসিয়া, হুম। উল্টাপাল্টা ভাবে পিন আপ করছেন। আচ্ছা, মানে এটাই কি সেকেন্ড পেজ আপু? ওর পরে এটা না? ওর পরে এটা হবে, ও হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তারপরে আগের পেজটা, আগের পেজ মানে ওই লাস্ট পেজের আগের পেজ, সেখানে দেখো এক্সামিনেশন আছে, ইনভেস্টিগেশন আছে, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড পেজ হবে। তারপরে ফোর্থ পেজে দেখো প্রিপারেশন অফ দ্য কোনটা আপু? পেশেন্ট, এক্সামিনেশন অফ ইংরেজি বুঝি না আপু। মানে লাস্টের আগের পেজ হবে তিন লাস্ট, নাম্বার পেজ। লাস্টের আগের পেজটা হবে 3 নাম্বার পেজ, মানে পিন আপটা খোলো, ওরা উল্টাপাল্টা করে পিন করছে। এটা আবার ডাবল দিচ্ছে। ডাবল দিছে, ওটা ওই পাশে, ওই পাশে আর দেখিও না, ওটা এখন বাদ দাও। হ্যাঁ, আমি এক্সামিনেশন তো বুঝতে মানে খুঁজে ইনভেস্টিগেশন, পাচ্ছিলাম না আগে এক্সামিনেশন ইনভেস্টিগেশন। বাকিগুলা কি ঠিক আছে আপু? বলতেছি, এক্সামিনেশন ইনভেস্টিগেশন, তারপর হচ্ছে প্রিপারেশন, প্রিপারেশন অফ দ্য পেশেন্ট, এর আগের পেজ, মানে উল্টা দিক থেকে শুরু করছো, মানে আহ, এর আগের পেজে দেখো প্রিপারেশন অফ দ্য পেশেন্ট আছে, এটা পরে 4 নাম্বার পেজ হবে, জেনারেল চার অ্যানেস্থেশিয়া। নাম্বার পেজ। হ্যাঁ, তার আগের পেজ, এরপরে আগের পেজটা হবে 5 নাম্বার পেজ, ইনকিউবেশন মেইনটেনেন্স আর পোস্ট অপারেটিভ মেইনটেনেন্স। ওকে, গুছানো হয়েছে। এলোমেলো তো আসলে একটা সীমা আছে, লিমিটলেস এলোমেলো। হ্যাঁ, মানে লিমিটলেস এলোমেলো, লিমিটলেস ভালো কি ছিল পুরো। কি লিমিটলেস ছিল? এলোমেলো এলোমেলো। ও, এই তো গুছানো হয়েছে। এখন এখন আমি আরেকবার বলি, প্রথম পেজে হচ্ছে আমার হেডিং অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট অফ আ পেশেন্ট 38 উইকস প্রেগন্যান্সি। তারপরে হচ্ছে সেকেন্ড পেজ হবে গোলস অফ অ্যানেস্থেসিয়া, অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, এটা হবে সেকেন্ড পেজ। থার্ড পেজ হবে এক্সামিনেশন ইনভেস্টিগেশন, এটা হবে থার্ড পেজ। ফোর্থ পেজ হবে প্রিপারেশন অফ দ্য পেশেন্ট, প্রি মেডিকেশন, অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট আর জেনারেল অ্যানেস্থেসিয়া। আর ফিফথ এন্ড লাস্ট পেজ হবে ইনকিউবেশন মেইনটেনেন্স মনিটরিং, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। হুম, হয়েছে আপু। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার মানে দেখানোর এটা হচ্ছে যে এখান থেকে এখানে একদম মাইট্রাল স্টেনোসিস সম্পর্কে মোটামুটি যা মানে মানে প্রেজেন্টেশনটা খুব ভালো মতো গুছানো হবে, যে
আমরা কেন মাইট্রাল স্টেনোসিস নিয়ে এত চিন্তা করবো, প্রেগনেন্সিতে কি সমস্যা, মোটামুটি সবই আছে, কমপ্লিট করছে। তারপর আমাদের কিছু কিছু ভিউ পয়েন্ট এবং এফআরসিএ থেকে দেখতে হবে। আচ্ছা সঞ্জিতা, বাই দ্য ওয়ে, ওই আমাকে এফআরসিএ বইটা আরেকবার পাঠাইস তো, এটা আমার এখান থেকে মনে হয় কোনো ডিলিট করে, মানে ভুলে ডিলিট হয়ে গেছে, এটা খুঁজে পাইতেছি না এখন আচ্ছা। আর। আচ্ছা, এখন লাগবে না। এখানে হচ্ছে, আচ্ছা তাহলে তোমরা মাইট্রাল স্টেনোসিসে লিখো দাগ দিয়ে যে এটা হচ্ছে নোট প্লাস এফআরসিএ, নোট প্লাস এফআরসিএ, এফআরসিএ থেকে একটা জিনিস লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা তাহলে শুরু করি। তাহলে মাইট্রাল স্টেনোসিসের মধ্যে মেইন জিনিসটা চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের মাইট্রাল যে বাল্ব, মাইট্রাল বাল্বের মাধ্যমে কি হয়, মাইট্রাল বাল্বের মাধ্যমে হচ্ছে আমার তোমার ইয়া হয় না, লেফট হার্ট, ব্লাড আসলো রাইট, রাইট থেকে লেফট, তারপর হচ্ছে লেফট হার্ট থেকে হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল থেকে আমার ব্লাডটা ছড়ায় পড়বে সারা বডিতে, তাই তো? মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড হুম, ভালভ, পালমোনারি ভালভ না, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা আসবে, তাই তো, মাইট্রাল ভালভের আকাশ। মাধ্যমে, তাই না? হুম, এখন যখন মাইট্রাল স্টেনোসিস হয়ে থাকে, মানে এটা হচ্ছে আমার পটটা মানে স্টিনোজড হয়ে আছে, মানে শক্ত হয়ে আছে, মানে যেটা এখানে বাল্বগুলো প্লায়েবল হওয়ার কথা, ইচ্ছা মতো মুভ করার কথা, তার সেই ওই মুভমেন্ট ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেছে। তার মানে আমার এখানে প্রয়োজন অনুসারে হার্ট যদি চায় যে আমি এখন ব্লাড বেশি পাম্প করব, আমি এখন ব্লাড কম পাম্প করব, তাহলে কিন্তু ওই সে তার পাম্পিং ক্যাপাসিটি তার থাকবে না। রিগার্জিটেশনে কি হয়, রিগার্জিটেশন হচ্ছে ব্লাডটা লেফট ভেন্ট্রিকেলে আসে, আসার পরে যখন সে আমার অ্যাওর্টা দিয়ে বের হচ্ছে বা লেফট ভেন্ট্রিকেল আসতেছে, তখন কিছুটা ব্লাড রিগার্জিটেট হয়ে চলে যাচ্ছে আমার লেফট অ্যাট্রিয়ামে, এটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন। আর মাইট্রাল স্টেনোসিসে কি হয়, আমার আমার মানে ইয়া বা বাল্ব হয়ে যায় শক্ত, যে কারণে আমার দেখা যাচ্ছে মানে ব্লাড আসতেছে, কিন্তু একটা জায়গায় যেখানে পানি প্রয়োজন হলে ঝপ করে যেতে পারতো, সেখানে ঝপ করে না যায়, সে হচ্ছে একদম লিমিটেড পানি যাচ্ছে, মানে পানির ফোর্স যতই থাকুক না কেন সে বের হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে। ঠিক আছে? তাহলে সমস্যা কিন্তু এখানে লেফট ভেন্ট্রিকলের না, সমস্যাটা লেফট ভেন্ট্রিকল ছাড়া বাকি সবার সমস্যা হয়। বাকি সবার সমস্যাটা কেমন, সেটা হচ্ছে আমার যেহেতু ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যতটুকু দরকার পাঠানো ততটুকু পাঠাইতে পারতেছে না, তার মানে আমার লেফট অ্যাট্রিয়াম ব্লাড ধরে রাখতেছে। তাহলে ব্লাড যদি ধরে রাখি লেফট অ্যাট্রিয়াম, তাহলে লেফট অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট হবে। এখন লেফট অ্যাট্রিয়াম যদি এনলার্জ হয়, তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড, লেফট অ্যাট্রিয়াম ব্লাড কোত্থেকে আসে, লাংস থেকে, পালমোনারি সার্কুলেশন থেকে। তাহলে আমার ব্লাড আলটিমেটলি ব্যাকফ্লো করবে, ব্যাকফ্লো করে আমার যে পালমোনারি ভেসেলস, তো ওই ভেসেলস এবং লাংস এর মধ্যে আমার কি হচ্ছে, ব্লাড জমা হচ্ছে, তাহলে তার মানে ওখানে হচ্ছে আমার পালমোনারি প্রেসার বাড়তেছে, পালমোনারি ইডিমা হচ্ছে, লাংস এর উপর একটা চাপ পড়তেছে, লাংস এর উপর চাপ পড়ার কারণে তাহলে সে তাহলে কি করবে, সে হচ্ছে আমার যে ওই যে রাইট ভেন্ট্রিকল, তাহলে আলটিমেটলি এই চাপটা গিয়ে মানে চাপটা ব্যাকের দিকে যাচ্ছে, চাপটা যাওয়ার কারণে রাইট ভেন্ট্রিকলের উপর চাপ পড়বে, রাইট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামের উপর চাপ পড়বে। তার মানে দেখো, লেফট ভেন্ট্রিকল ছাড়া বাকি তিনটা চেম্বার কিন্তু আমার এখানে সাফারার হচ্ছে। ওকে? আচ্ছা, আমি এর আগেই ভাবছিলাম যে আহ, ইয়া করবো, কি বলে, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, আমি আজকে ক্লাসের পরে আমি না একটা নোট করছি, একদম 3-4টা বই ঘেটে, পেজবি শুরুতে মনে হয় করছিলাম, ওই একটা জিনিস পড়লে আসলে 10টা বই পড়ার কোনো দরকারই হবে না। ওটা আমি দিব, ওটা তোমরা আগে দেখো, পরে হচ্ছে কালকে ক্লাসে ওটা নিয়ে ডিসকাস করবো। এখন আপাতত এতটুকু জেনে রাখো যে মাইট্রাল স্টেনোসিস হলে আমার ফিচারটা কি হয়। তার মানে এখানে আমার হার্টের কিছু ফিচার থাকতেছে, এবং সেই সাথে আমার কিন্তু লাংস এর ফিচার গুলো বেশি থাকতেছে, পেশেন্টের যে ব্রেথলেসনেস হয়, ডিসনিয়া হয়, শ্বাস নিতে পারতেছে না, এগুলো কিন্তু সব আমার এই পালমোনারি ইডিমার কারণে হচ্ছে। হুম, পেশেন্টের রাইট হার্টের এনলার্জমেন্ট হচ্ছে,
তাহলে আমরা রাইট হার্ট ফেইলিওরের ফিচার পাচ্ছি। তাহলে রাইট হার্ট ফেইলিওরের যে ফিচার্স গুলা হয়, আমার জেভিপি বাড়ে, আমার হচ্ছে ইডিমা হয়, আমার হচ্ছে মানে হেপাটোমেগালি হয়, তাহলে এগুলো কিন্তু সব আমার রাইট হার্টের ফিচার। তাহলে লেফট হার্টও ইনভলভ হবে, লেফট ভেন্ট্রিকলও ইনভলভ হবে, কিন্তু সেটা আসলে অনেক পরে। তার মানে কি, আমার লেফট ভেন্ট্রিকল থেকে যেখানে অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে ব্লাডটা ছড়ায় যাওয়ার কথা, মানে লেফট ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ ব্লাড আমার সারা বডিতে যাওয়ার কথা, সেটা কিন্তু সেভাবে যাইতে পারে না। এই কারণে পেশেন্ট যদি চায়, বা পেশেন্টের বডি যদি ডিমান্ড করে, যখন যখন তার হচ্ছে বিপি কমে যায়, তখন সে যদি চায় যে আমার এখন ব্লাড বেশি দরকার, আমার এখন প্রেশার ফল করতেছে, আমার এখন আমি ব্লাড পাঠায় এটাকে ঠিক করব, সে কিন্তু চাইলেও সেটা করতে পারবে না, কারণ তার কাছে তো নাই, তার কাছে জিনিসই নাই, মালই নাই ভিতরে, তাহলে সে পাঠাবে কেমনে? সে তো পাঠাতে পারবে না। এই জন্য আমাদের মাইক্রোস্টেনোসিসের পেশেন্টকে আমরা বলি কি, মাইক্রোস্টেনোসিসের পেশেন্ট কখনো আমরা আমরা কখন তার বিপি কমাবো না, বাড়াবো, মানে কমাইতেও দিব না, বাড়াতে দিব না, হার্ট রেট কমাইতেও দিব না, বাড়াতে দিব না, তাকে আমরা সবসময় তার প্রি অ্যানেস্থেটিক ভ্যালুর মধ্যে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে আমার মূল জিনিস। আচ্ছা, এখন দেখো এখান থেকে বলতেছে কি যে অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টে আমরা শীটে ফিরে আসি। অ্যানেস্থেটিক যে ম্যানেজমেন্টে এখানে কতগুলো তিনটা প্রবলেম, যে পেশেন্ট প্রেগনেন্ট, পেশেন্টের মাইক্রোস্টেনোসিস আছে, পেশেন্টের আবার এলইউসিএস করতে হবে। তাহলে প্রবলেম উইথ মাইক্রোস্টেনোসিস কি কি আছে, শুধু আন্ডারলাইন করাগুলো পড়বা, যে তার কি মানে মাইক্রোস্টেনোসিসের কারণে পেশেন্টের ফিচার কি হয়। এই ফিচারটার পাশে দাগ প্লাস দিয়ে লিখো এফআরসিএফ। এফআরসিএর একটা কোয়েশ্চেন আছে যে কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ইন প্রেগন্যান্সি এক্সাসারবেট প্যাথোফিজিওলজি অফ এমএস। এই কোয়েশ্চেনটা হুবহু অনেক সময় তুলে দেয়, যে সেখানে শুধুমাত্র কার্ডিওভাস্কুলার ফিচারটা হচ্ছে জানতে চায়। তাহলে প্রবলেম উইথ মাইক্রোস্টেনোসিস, প্রবলেম ডিউ টু প্রেগনেন্সি ফর মাদার অ্যান্ড ফর ফিটাস, আর হচ্ছে এলইউসিএস এর কি প্রবলেম হয়, সেটা আমরা এখানে শুধু হচ্ছে আমাদের যে আন্ডারলাইন করাগুলো আছে এগুলোই পড়বো। কিন্তু সাথে হচ্ছে মাইক্রোস্টেনোসিস এর প্রবলেমের পাশে লিখে রাখো এফআরসি এর। এফআরসি এর আমি সঞ্জিতা বইটা পাঠালে আমি এর মধ্যে পেজ নাম্বারটা বলতেছি। মানে এখানে হচ্ছে কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ইন প্রেগনেন্সি, যেটা মাইক্রোস্টেনোসিসকে হচ্ছে আরো বেশি এক্সাসারবেট করবে। আচ্ছা, সেখানে পরে যাইতেছি। এখন দেখো যে যে তাহলে প্রবলেম উইথ মাইক্রোস্টেনোসিস এন্ড প্রবলেম ডিউ টু প্রেগনেন্সি। আমাদের প্রেগনেন্সিতে কিছু চেঞ্জ হয়, আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ে, আমাদের হার্ট রেট বাড়ে, আমাদের হচ্ছে এসবিপি হচ্ছে ফল করতেছে, এই ফিচার গুলো আছে। প্লাস মাইক্রোস্টেনোসিস নিজেই আবার হচ্ছে এই অ্যাডেড ফিচার গুলো আমাদেরকে দিচ্ছে, যে সে উল্টা হচ্ছে পালমোনারি ইডিমা করতেছে, হাইপার টেনশন করতেছে, এই কারণে ডিসনিয়া হচ্ছে। তাহলে এই ফিচার গুলো আছে। এখন এই ফিচার নিয়ে তোমার কাছে এখন তোমার অ্যানেস্থেশিয়ার উদ্দেশ্য কি, এটা হচ্ছে এই অ্যাভয়েড। এখানে দেখো অ্যাভয়েড লিখে রাখছে, অ্যাভয়েড টিডিডি। তাহলে এই অ্যাভয়েড গুলা লাগবে শুরুতে। শুরুতে কি, পেশেন্টের আমরা ট্যাকি করব না, ব্র্যাডি করব না, হাইপোটেনশন করব না, আবার ফ্লুইড ওভারলোডও করব না, হাইপোকার্বিয়াও করব না, হাইপার কার্বিয়াও করব না, হাইপক্সিমিয়াও করব না। তারপর হচ্ছে তাকে আমরা কোন ধরনের কার্ডিয়াক আউটপুট বাড়াবো না হঠাৎ করে। এবং হচ্ছে আমরা তার অ্যাওয়ারনেস হইতে দিব না, কারণ অ্যাওয়ারনেস হইতে দিলে কি হবে, অ্যাওয়ারনেস হইলে পেশেন্টের হচ্ছে হার্ট রেট বেড়ে যাবে। তাহলে পেশেন্টকে যেটা বললাম শুরুতে, যে এখানে আমরা পেশেন্টের কি করতেছি, মেনটেন করতেছি তার সবকিছু, যে তাকে আমরা প্রি অ্যানেস্থেটিক ভ্যালুর মধ্যে রাখতেছি। এখন আসো অ্যাসেসমেন্টের মধ্যে বলতেছে কি হিস্ট্রির মধ্যে দেখো নিহা ক্লাসিফিকেশন। যদি তোমার কোয়েশ্চেন বড় হয়, মানে বড় বলতে মার্ক বেশি হয়, তাহলে তুমি নিহা ক্লাসিফিকেশনটা লিখে দিবা। আর যদি দেখো যে না, কোয়েশ্চেনটা আসলে হয় কোয়েশ্চেন অনেক বড়, তোমাকে অনেক কিছু জানতে চাইছে, বা শুধু তোমার অ্যাসেসমেন্ট নিয়ে জানতে চাইছে, তখন তুমি নিহা ক্লাসিফিকেশন লিখলা। আর যদি তোমার কোয়েশ্চেন অনেক বড় হয়, যে অ্যাসেসমেন্টও লিখতে হবে, পোস্ট অপারেটিভও লিখতে হবে, তাহলে তোমার আর নিহা ক্লাসিফিকেশন পুরোটা লেখার দরকার নাই। এবং নিহা ক্লাসিফিকেশন লেখার আগে অবশ্যই খাতার মধ্যে একটা জিনিস করতে হয়। ধরো নিহা, নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন, তোমাকে প্রথমে থিসিসের মতো তোমাকে তোমার খাতার শুরুতে তুমি যতগুলা পরবর্তীতে শর্ট ফর্ম ইউজ করবা, সেগুলো তোমার খাতার শুরুতে বা যে কোনো, মানে ওই টপিকটা যখন তুমি প্রথমবার পাবা, তখন তুমি পুরা ফর্ম লিখবা। সাব অ্যারাকনয়েড ব্লক, SAB। SAB টা শুরুতে তুমি কখনো SAB লিখবা না, তুমি প্রথমে লিখবা সাব অ্যারাকনয়েড ব্লক, ব্র্যাকেটে লিখবা SAB। এর পরবর্তীতে যতবার সাব অ্যারাকনয়েড ব্লক
কথাটা আসবে তখন তুমি এসিবি লিখো, কোনো সমস্যা নাই। সিএ সিজারিয়ান সেকশন, প্রথমে তুমি সিজারিয়ান সেকশন লিখবা, পরবর্তীতে যদি যদি তোমার সিজারিয়ান সেকশন কথাটা আসে তখন তুমি সিএস লিখলে হবে, কিন্তু তুমি শুধু সিএস লিখবা, শুধু এনওয়াইএইচ এ লিখবা, এটা কিন্তু হবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? জি ওকে, এখন দেখো, তাহলে প্রথমে কি হুম। আসলো, প্রথমে এটা কিন্তু মানে খাতার মধ্যে এই জিনিসটা চায় যে ইয়া মানে ফুল ফর্ম লিখছে কিনা। একবার মানে থিসিসের মতো প্রথমবারে তুমি তোমার ফুল ফর্ম লিখো, পরের বার তুমি ছোট অ্যাব্রিভিয়েশনটা লিখো, সমস্যা নেই, কিন্তু ফুল ফর্ম লিখে প্রথমে ব্র্যাকেটে অ্যাব্রিভিয়েশনটা লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, তোমার অ্যাসেসমেন্টের মধ্যে মূলত কি থাকবে, তাহলে পেশেন্টের এখানে হচ্ছে হিস্ট্রি নিচ্ছ, ওই একই আমরা যে অ্যাসেসমেন্ট ফর্মটা সাজাইছি, অ্যাসেসমেন্টের হিস্ট্রির মধ্যে ডিপেন্ডস অন ইয়োর নাম্বার, কোয়েশ্চেন নাম্বার, যে তোমার যদি হিস্ট্রির মধ্যে এখানে কি তুমি সব হিস্ট্রি নিতে চাও, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, প্রি অ্যানেস্থেটিক হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি, তোমার এখানে ডিপেন্ড করবে নাম্বারের উপরে, যে তোমার আসলে কেসের সিনারিওটা কেমন, তোমাকে কি একটা কোয়েশ্চেনেই মাইট্রাল স্টেনোসিস নিয়ে সব জানতে চাইছে, নাকি তোমাকে হচ্ছে শুধু অ্যাসেসমেন্ট জানতে চাইছে, এটার উপর ডিপেন্ড করবে। যদি শুধু অ্যাসেসমেন্ট জানতে চায় তাহলে তুমি যে ফরম্যাটে সাজাইছিলা ওই ফরম্যাটে লিখবা, আর যদি পুরাটা নিয়ে জানতে চায় তাহলে তুমি এখানে জাস্ট যেটা পেশেন্টের লাগবে সেটা লিখবা, পুরোটা লেখার দরকার নেই। আচ্ছা, এক্সামিনেশনের মধ্যে দেখো জেনারেল সিস্টেমিক, এখানে ওই আমরা যেটা ফলো করছিলাম সেটারও পুরোটা লিখে নেয়, যেটা এমএস এর সাথে রিলেটেড, শুধু মানে আপু, এতটুকু ব্যাপারটা লিখতে হলো হবে। যে আমরা সবসময় ফরম্যাট পূরণ করবো না তো, মানে বুঝবো কিভাবে ওটা পুরোটা দেখা লাগবে না কি চাইলে? এটা এটা হচ্ছে যে তোমার নাম্বার, তোমার ধরো শুধু বলছে নাম্বার অ্যাসেসমেন্ট লিখো, বেশিরভাগ সময় বুঝতে কিন্তু পারছি। পুরাটা পুরাটা কিন্তু আসলে কোনো কোয়েশ্চেন মানে এখনকার এখনকার পরীক্ষাতে দেখবা যে কোনো পেশেন্টের আগাটু গোড়া উত্তর করতে কিন্তু বলে না, তোমাকে যে কোনো একটা পার্ট মেনশন করবে, ইন্ট্রা অপারেটিভ লিখো, পোস্ট অপারেটিভ লিখো, প্রি অপারেটিভ লিখো, শুধু অ্যাসেসমেন্ট লিখো, অথবা শুধু হিস্ট্রি লিখো, মানে শুধু অ্যাসেসমেন্ট, শুধু হিস্ট্রি আসে না, শুধু অ্যাসেসমেন্ট লিখো, এরকম আসে। তাহলে যদি তোমার কাছে শুধু অ্যাসেসমেন্ট আছে তাহলে বুঝতে পারছি। আচ্ছা, যদি শুধু অ্যাসেসমেন্ট চায়, বা আমি কলটা কেটে আবার কল দিচ্ছি।